কিউরিও ফাইটার সানডে স্পেশালিটি ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই হরর পডকাস্টে আমরা শান্তিনিকেতনের একটা বাংলোর ব্যাপারে জানতে চলেছি। সেই বাংলোতে 11 জন যান 2022 সালের ফেব্রুয়ারি মাসে, আর সেখানে গিয়ে এমন ভয়ঙ্কর কিছু জিনিসপত্র ঘটে যা শুনলে সত্যি বলতে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ আমি নিজেও অবাক হয়ে গেছি যে শান্তিনিকেতনের মতো একটা জায়গাতে, এরকম টাইপের একটা বাংলোতে এরকম ধরনের জিনিসপত্র ঘটতে পারে, যার কারণে 11 জন মানুষ তাদের প্রাণ হাতে করে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। বাংলোটার নাম আমি ইউটিউবে বলতে পারছি না, বা বাংলোটার ফটোজ যেগুলো রয়েছে সেগুলোও আমি ইউটিউবে জানাতে পারবো না। আপনারা যদি বাংলোটার সম্বন্ধে জানতে চান, বাংলোর ফটোজগুলো দেখতে চান, এছাড়া ঘটনা রিলেটেড আরও কিছু ফটোজ রয়েছে, সেগুলো যদি আপনারা চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন। এবং হ্যাঁ, আপনিও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো হরর এক্সপিরিয়েন্স কিউরিও ফাইটে একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শোনাতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে একটা মেসেজ করে দেবেন। ইনস্টাগ্রামের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো গার্গী, কেমন আছো? হাই, ভালো আছি গো। আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি বেশ কিছুদিন আগে আমাকে যোগাযোগ করো এবং জানাও যে তোমার লাইফে একাধিক ঘটনা রয়েছে, টু বি এক্স্যাক্ট বিভিন্ন অস্বাভাবিক ঘটনা বা প্যারানর্মাল ঘটনা আমি বলতে পারি। অ্যান্ড টু বি অনেস্ট, তোমার নিজের বাড়ির যে ঘটনাগুলো রয়েছে সেগুলো খুবই এক্সাইটিং। কিন্তু এটা ছাড়াও আমার যেটা মনে হয়েছে, তোমরা যখন একটা জায়গায় ঘুরতে যাও, প্রায় অনেকজন মিলে গেছিলাম, তোমাদের অনেকের সাথেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট ছবিও পাঠিয়েছিলাম। তুমি বুঝতেই পারছো আমি শান্তিনিকেতনের ওই বাংলাটার কথা বলছি। ওখানে কি ঘটেছিল সেটা তোমার থেকে জানতে চাই আর কি। আমাদেরকে একটু ডিটেলসে জানাও যে শান্তিনিকেতনের ওই বাংলোতে তোমাদের সাথে কি কি প্যারানর্মাল ঘটনা ঘটেছিল, কি হয়েছিল কার্গি? ফার্স্ট অফ অল বলবো যে মানে এই ঘটনাটা যা ঘটে গেছে, আমরা 11 জনের একটা টিম গেছিলাম, যেখানে মানে 5টা কাপল ছিল, 10 জন অ্যাডাল্ট এবং একটা ছোট বাচ্চা ছিল 7 ইয়ার্স এজের। তো আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করি এই ঘটনাটা, এবং আমরা একটা ফেসবুক অ্যাডের মাধ্যমে এই বাংলোটা বুক করি। এবং আমরা মানে সব বন্ধুরা গেছি একটু এনজয় করব বলে আমরা পূর্বপল্লী এরিয়ায় একটা বাড়ি বুক করি। এটার কারণ হলো ওটা মেন শান্তিনিকেতন না, শান্তিনিকেতনের থেকে একটু দূরে, আর ওখানে না সব এরকম বাংলোই, মানে খুব একটা মানে লোকাল পিপলরা থাকে না, একটু অ্যালুফ জায়গাটা, ওই জন্যই আমরা ওই জায়গাটা সিলেক্ট করি। তো আজকে আমি 2022-এ গেছিলাম ফেব্রুয়ারিতে। আজকে আমি দাঁড়িয়ে বলছি যে আর আমার শান্তিনিকেতন যাওয়ার ইচ্ছেটা চলে গেছে। মানে লিটারেলি আমরা এক রাতে মানে কোনো রকমে ওই বাংলোতে রাত কাটিয়ে আমরা লাইফ মানে নিয়ে ফিরেছি। মানে মানে কি বলবো, যে আমরা ভাবতে পারিনি যে আমরা কি করে মানে ম্যানেজ করলাম। শুধু আমরা বড়রা তো না, একটা বাচ্চাও ছিল আমাদের সঙ্গে, তো তার লাইফের রিস্কও হয়ে গেছিল। তো কোনো রকমে আমরা মানে নাইটমেয়ার যাকে বলে, মানে ওটা ভাবলেও ভয় লাগে আজকের দিনে। মানে মানে কি বলবো, মানে আমার মানে ভাষা খুঁজে পাই না এক সময় যে কি হয়েছিল। মানে প্রতিটা লোকের মানে সঙ্গে কিছু না কিছু হয়েছে, এবং এই বাচ্চাটির সঙ্গেও হয়েছিল, যে অত মানে প্যারানর্মাল বা এসব জিনিস রিলেটেড বোঝে না, সেও অনেক কিছু বলছিল পরে। তো সেই নিয়ে আজকের আমি ঘটনাটা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনাটা একটু বড়, তো আমি তোমাকে বলছি।
প্রথম থেকে একটু ডিটেলসে আমার বলতে হবে, কারণ নালে ঘটনাটা তুমি বুঝতে পারবে না। তো আমরা এরকম 2022-এ ফেব্রুয়ারি মাসে শান্তিনিকেতন একটা ট্রিপ প্ল্যান করি এবং বুকটা করেছিলাম একটা বাংলোর, বললাম ফেসবুক অ্যাড দ্বারা। এবার যিনি ওনার ছিলেন উনি না এনআরআই, তো ওনাকে আমরা কন্ট্যাক্ট করি ভায়া ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপের থ্রুতে। তো উনি আমাদের ছবি পাঠান, ওনার ফেসবুক মানে পেজটা পাঠান, সব ডিটেলস পাঠান এবং বাংলাটা জাস্ট অসাধারণ ছিল। মানে আমরা 5টা কাপল ছিলাম, ওনারা 4টে আমাদের বেডরুম দেন। বাংলোটা আমি বলছি কিরকম ডিটেলসে। প্রথম যখন আমরা বাংলোটায় ঢুকি তখন ফুল গ্রিনারি, মানে দারুণ গাছপালা, আউটসাইডটা এত সুন্দর এবং একটা বড় এন্ট্রান্স আছে যেটা দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকি এবং ওখানে 2টো গাড়ি রাখার জায়গা, টোটাল আমরা 3টে গাড়ি নিয়ে যাই, আর একটা গাড়ি একটু পিছন দিকে রাখি। তো আমি এবার বাংলার ডেসক্রিপশনটা দেব। বাংলোর ফার্স্ট ফ্লোরটা মানে গ্রাউন্ড ফ্লোরটা 3টে বেডরুম, 2টো বাথরুম, একটা কিচেনটা একদম এন্ড অফ দ্য বাংলো, যেটা তুমি বাইরে থেকেও ঢুকতে পারবে এমন কিচেনের দরজা এবং বাংলো থেকে কানেক্টেড। এবার একটা ডাইনিং এরিয়া আছে, মানে খাওয়ার জায়গা, আর একটা বসার জায়গা, এরকম বড় সোফা টোফা রাখা আছে, ওখানে বসে গল্প করতে পারবে এরকম। আর একটা আউটসাইডে একটা ওপেন ব্যালকনি মতন আছে যেখানে বসে ইজি চেয়ার রাখা আছে, সবকিছু এরকম চেয়ারটা যেখানে বসে চা খেয়ে ভিউ এনজয় করতে পারবে, এরকম একটা খুব সুন্দর মানে জাস্ট অসাধারণ একটা জায়গা। আর ফার্স্ট ফ্লোরটা মানে এটা তো নিচের ফ্লোরটার কথা বললাম, ফার্স্ট ফ্লোরে উঠলাম, একটা বেডরুম, বাথরুম আছে এবং একটা ছোট্ট স্টোর রুম আছে এবং ওপেন একটা ছাদ আছে যেখানে গাছ ফাছ রাখা আছে। এবার আমি আস্তে আস্তে আসছি, কেন আমি লেআউটটা একটু দেওয়ার দরকার ছিল। আর তারপরে যখন আর একটা জিনিস, একটা না গ্রাউন্ড ফ্লোরে আর একটা বেডরুম ছিল। তো আমরা না যেহেতু 5টা কাপল গেছিলাম, ওরা 4টে বেডরুম আমাদের দিয়েছিল, আমরা আর একটা বেডরুম চাইছিলাম, এটা খুলে দিন না, তাহলে আমরা এটা থাকতে পারবো। তো ওরা বলে না না এটা খোলা যাবে না, এটা মালিকের মানে ওখানে যে কেয়ারটেকার ছিলেন উনি বললেন এটা দেওয়া যাবে না, বারণ আছে। তো ঠিক আছে, আমরা আর ওটা কিছু বলিনি। এবার বলি, আমরা এই টোটাল প্যাকেজটা আমরা পার নাইট 10,000 টাকা করে ভাড়া ছিল। এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড না, খালি থাকাটা। এবার সঙ্গে একজন কুক ছিল আর একজন কেয়ারটেকার ছিল। তো এবার আমরা ওনাদের যা বলবো ওনারা বাজার থেকে এনে দেবেন, এনে নিজেদের রান্না করে আমাদের খাওয়াবে। তো এরকম একটা সুন্দর ডিল পেয়েছিলাম। তো আমরা খুব হ্যাপি যে ঠিক আছে, বন্ধু বান্ধব মিলে গিয়েছি, একটু ফাঁকা জায়গায় এনজয় করব, গান বাজনা হবে, গিটারও নিয়ে যাওয়া হয়েছিল, এরকম আমরা একটু বুঝতেই পারছো সব বন্ধুরা গেলে যা হয়। তো এটা হলো আমি ফুল ডেসক্রিপশন। এবার আমরা বললাম এবার আমরা বাড়িতে ঢুকলাম। ঢোকার পর থেকে যেটা ফার্স্ট আমরা সবাই নোটিস করি, বাড়িটা না অদ্ভুত ঠান্ডা আর গুমট, মানে তোমার না বাড়িতে ঢুকলে না মানে নিঃশ্বাস নিতে না খুব কষ্ট হবে, মনে হচ্ছে কি মানে দম আটকে আসছে। কিন্তু এত সুন্দর একটা বাড়ি, বড় বিছানা, সব ওয়েল ডেকর, মানে এরকম কেন হচ্ছে বুঝতে পারছিলাম না। তো আস্তে আস্তে আমি মানে আমরা বলি যে সবাই বলছিল দরজা জানলা খুলে দে, মেবি একটু এয়ার পাস করলে বেটার লাগবে, বাট স্টিল না আমি বলছি তাও বেটার লাগেনি। আর আমরা এতজন মিলে ঘুরতে গেছি, একটা এনজয়মেন্টের ব্যাপার। ঢোকার পর থেকেই না আমার মনটা না একটা বিষাদ মতন মানে লাগছিল, কেমন একটা লাগছিল। যাই হোক, আর যেটা আমি ফার্স্ট আমার হয় বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর থেকে আমার একটা বিভৎস হেডেক শুরু হয়ে যায়, কি বলবো কৌস্তব, মানে আমি মানে পারছিলাম না। তো আমি ডিসাইড করি নিচে তো সব লোকজনরা আছে, তো ওয়াই নট আমি একটু ওপরে গিয়ে আমি একটু রেস্ট নিই। তো একটা ওষুধ খেয়ে আমি ওপরে রেস্ট নিতে যাই। তো ভাবলাম একটু কিছুক্ষণ শোবো, তো বেটার লাগবে, আমরা রাত জাগবো, এনজয় করবো, তো একটু রেস্ট নিয়ে নিই। আমি ওপর চলে যাই, গিয়ে একটু শোয়ার চেষ্টা করি। এবার শুতে যখন যাব তখন কপালের উপরে হাতটা রেখে শুতে যাচ্ছি, তখন হাতে না একটা ধাক্কা খেলাম।
এবার না আমি না একটু ভীষণ মানে কি বলবো ভয় পেয়ে গেছি, একটা ঠান্ডা মতন একটা কিসের ধাক্কা, কি ব্যাপার। তো আমি চারিদিকে তাকিয়ে দেখছি কিছুই নেই। আর তোমাকে আমি আর একটা কথা বলি যে তোমাকে আমি ভীষণ জোরে লেগেছিল, আমার যখন ধাক্কাটা লাগে না হাতে ভীষণ ব্যথা লেগেছিল, তোমাকে আমি ছবিও পাঠিয়েছি। দেখেছি তো আমি, এবার একটা কালশিটের মতো দাগ আছে। কালশিটের মতন দাগ পড়ে গেছে, ওটা আমি তখন দেখিনি, পরে আমি দেখি নেক্সট ডেতে। তো আমি বলছি তারপরে রেস্ট নিচ্ছি, তো শুয়েছি, ভাবছি একটু শুই ঘুমোই বা একটু একটা ছোট্ট করে শুয়ে থাকি, রেস্ট নিই। কিন্তু হঠাৎ মনে হচ্ছে এই যে দরজার ওই জায়গাটা একটা ফাঁকা মতন জায়গা আছে, দরজা থেকে বেরিয়ে ওখান থেকে কন্টিনিউয়াসলি আমার দিকে কেউ যেন তাকিয়ে আছে, মানে কেউ একটা দেখছে। ভীষণ না একটা আনকমফোর্টেবল ফিলিং হয় যদি কেউ তোমাকে দেখে বা এরকম, দেখবে একটা ফিলিং হয় মানুষের। তো আমারও না এরকম হচ্ছে, কিছুতেই আমার শুতে পারছি না। বললাম, তারপরে আমি 5-10 মিনিট একটু বসে বললাম না থাক, আমি উঠে যাই, নিচে চলে যাই, কারণ আমার ভালো লাগছিল না। তো আমি নিচে চলে গেছি। তো এবার ভাবলাম একটু চা টা খেলে বোধহয় ঠিক লাগবে। তো এর মধ্যে আমরা আমাদের কেয়ারটেকারকে আমাদের স্ন্যাক্স একটু কিছু খাবার টাবার চা টার জন্য ওকে বলা হয়। তো এবার আমার বান্ধবীদের সঙ্গে ওখানে আমি কথা বলছি, তখন আর একটা বান্ধবী বলল যে হ্যাঁ এরকম আমার ওই বান্ধবীর মধ্যে একটা কস্তুরী বলে একজন বান্ধবী আছে, ওরও শরীর খারাপ করছে, তুই ওই ঘরে গিয়ে ও শুয়ে আছে, তুই এক কাজ কর, তুই ওর সঙ্গে গিয়ে ওই শুয়ে পড়, ওর সঙ্গে একসঙ্গে শো, আমাদের চা হয়ে গেলে তোদের দেখে দেবো। এবার কন্টিনিউয়াসলি ওর দরজায় আমি নক করে গেছি, একটু দরজাটা খোল, তাহলে তোর ঘরেই আমি রুমেই শোবো। তখন ও না কিছুতেই দরজাটা খোলেনি। তখন আমি ভাবলাম মেবি ও ঘুমিয়ে পড়েছে বা ওয়াশরুমে গেছে। তো আমি ওকে আর বদার না করে আমি আবার এদের সঙ্গে এসে বসেই কথা বলছি, গল্প করছি। কিছুক্ষণ বাদে মেয়েটি দরজাটা খুলে না খুব অদ্ভুত ভাবে একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তখন বললাম কি হয়েছে, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? তখন বলছে না ঘুমোইনি, কিন্তু মানে ও বলতে চাইছি না কি হয়েছে। তো আমি বললাম না বলো না, কিছু হবে না, বলো। বলছে যে দেখ আমি কিন্তু ঘুমোইনি, আমি শুয়েছিলাম অন্ধকার করে, আমারও শরীরটা ভাল লাগছিল না, মাথাটা বড্ড ব্যথা করছিল, ভার লাগছিল। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার বুকের ওপরে না কেউ প্রেশার দিয়ে আছে। তখন ওর হাজবেন্ড না পাশ থেকে শুনে বলছে এই তুই বাজে কথা বলছিস, বোধহয় তুই টায়ার্ড বলে তোর এরকম মনে হচ্ছে, তুই ঘুমিয়ে পড়েছিলিস, স্বপ্ন দেখছিস। তখন ও নিজের ঘড়িটা ফিটবিট ওয়াচ, ওর হাতে ফিটবিট ওয়াচটা আমাদের দেখায়, ওখানে না ফিটবিটে তোমার স্লিপ ট্র্যাক করা যায়। তো ও আমাকে দেখায়, দেখ আমি যদি ঘুমাই তাহলে আমার স্লিপটা ট্র্যাক হবে এখানে। তো কোথায়, এখানে তো কোনো স্লিপিং নেই, আমি এটা দেখেই তোদের এই কথাটা বলছি, আমাদের বলে। আমি বললাম যে আচ্ছা, মানে ও না তারপর থেকে মানে আর বেশি কথাবার্তা আমাদের সঙ্গে বলছে না বা সেরকম কমফোর্টেবল ফিল করা ও বন্ধ করে দিয়েছে। এর মধ্যে যে ওর হাজবেন্ড আছে নীলেশ দা, ও না মানে ফার্স্ট ফ্লোর বলছে যাই আমরা, ওরা সবাই মিলে ছেলে বলছে ফার্স্ট ফ্লোরটা যাই দেখে আসি। এবার ওরা দেখতে গেছে। এবার নীলেশ ওনার বক্তব্য অনুযায়ী উনি এসে আমাদের বলছে যে ওপরে গেলাম, হঠাৎ মনে হলো পায়ে একটা মানে মাথার ওপরে একটা পা ধাক্কা খেলাম, একটা ঠান্ডা মতন পা। কারোর যদি আমি পা ঝুলিয়ে বসে থাকি, তুমি আমার পায়ের নিচ থেকে গেলে একটা ধাক্কা খেলে তুমি তো ফিল করতে পারবে কারোর পা, সেরকম ও একটা ধাক্কা খেয়েছে। তো বললাম যে তখন মানে সবাই না মানে কিছু রেসপন্স করছে না, যেটা আমি নোটিস করছি, মানে এরকম ওর সঙ্গে হলো। ও বললো যে তখন ছাড়ো ওপরে আর যাওয়ার দরকার নেই। আমার হাজবেন্ড বললো ওপরে তাহলে তোরা কেউ যাস না, আমরা এই 3টে ঘরেই মিলে সবাই মিলে শোবো, শেয়ার করে রুম। তো এটা আমরা ডিসাইড করলাম যে ওপরটা আমরা আর কেউ যাব না, আর ওপর সিঁড়ি আর নিচের মধ্যে একটা দরজা আছে, ওটা আমরা বন্ধ করে দিলাম। তখন এটা বলে আমরা নিচে চলে এসেছি। এবার যে যান ফ্রেশ হচ্ছে বা এরকম কথা হচ্ছে, হঠাৎ করে কেয়ারটেকার আমাদের কাছে এসে বললে যে ফুল পেমেন্টটা করে দিতে হবে, আর আমি কিন্তু বেশি রাত অব্দি থাকবো না, আমি কিন্তু এক্ষুনি চলে যাব 8টার মধ্যে। তখন আমরা বলছি যে কেন?
হ্যাঁ, খুব বাজেভাবে কথা বলছেন যে এভাবে কিভাবে বলছেন, পেমেন্ট আমাদের তো কথা হয়ে গেছে, এই যে মেলের, আমার একটা বান্ধবী পার করেছে তার মোবাইল থেকে মেলের, এই দেখুন আমাদের কথা হয়েছে আপনার মালিকের সঙ্গে, পেমেন্ট আমরা আজ, খুব বাজেভাবে বিহেভ করছে। না না না, রান্না বান্না হয়ে যাবে, বলছি আপনাদের তো কথাও ছিল সার্ভ করার 11টায়, আপনারা সার্ভ করে দেবেন বলেছিলেন। না না, আমরা রাত্রে থাকি না, আপনাদের ওটা বলেছে, আপনারা বুঝে নিন, আমার জানার দরকার, আমি কিন্তু থাকতে পারবো না, কন্টিনিউয়াসলি ওই কথাই বলে যাচ্ছে। তখন আমরা মালিককে কল করা হয়, ঠিক আছে, উনি কল করার পরে উনি বলেন যে হ্যাঁ না, পেমেন্টটা করে দিলে ভালো হয়, বারবার এই কথাটাই বলে যাচ্ছে যে না আমরা পেমেন্ট করব না, তো আমরা পেমেন্ট যেদিন ছাড়বো তার আগে আপনাকে করে দেব, এখনই আমরা পেমেন্ট করব না। কেন, আমাদের খুব অদ্ভুত লাগে, তুমি আসতে পারলে না একটা নতুন জায়গায়, সঙ্গে সঙ্গে তো কেউ পেমেন্ট চাইবে না, না? তোমার তো অলরেডি আমরা একটা পেমেন্ট করে বুক করে দিয়েছি যে আমরা নিয়ে পালিয়ে যাব এক রাত্রে, আর একটা ভাবে তো কথা বলা হয়ে গেছে। হ্যাঁ, সব মেলে সব ডিটেলস আছে, রুলস এন্ড রেগুলেশনস থাকে না। তো এটা বলার পরে আমরা মানে রীতিমতন ওখানে তর্কাতর্কি লেগে যায়। ইন দ্য মিন টাইম আমি না ভাবি কি বলতো, এরা ডিল করছে, ডিল করুক, আমি বাইরে যাই। আর সেদিন না পূর্ণিমা ছিল, তো আমার মানে ভীষণ এত সুন্দর একটা পরিবেশ, একটা বাইরে একটা ঠান্ডা হাওয়া চলছে, তখন পূর্ণিমার রাত, গাছপালা দেখতে বেশ ভালোই লাগছিল। একা গিয়ে আমি এবার, বাগান আছে, বিশাল বড় জায়গা, অন্তত মানে আমি বলবো ওটা 15 থেকে 20 কাঠা জমির ওপরে ওই বাংলোটা করা। ওদের নিজেদের অর্গানিক গার্ডেন্সও আছে, সব আছে, মানে দোলনা আছে, তারপরে ওই ইয়ে আছে, ওয়েল যেটাকে বলে, ওই জল তোলে, কুয়ো, রাইট, কুয়ো আছে, খুব সুন্দর জায়গাটা। তো আমি না বাইরে গিয়ে ঘুরছি, হঠাৎ আমার মনে হলো, তোমাকে দেখো একটা আর্চের ফটো পাঠিয়েছি, খুব সুন্দর ফুল লাগানো একটা আর্চ, ওই জায়গাটার পরে একটা রাস্তা আছে যেখানে আমাদের আর একটা গাড়ি দাঁড়ানো। এবার আমি বলি ওই গাড়িটা না ওই দিকটায় আমি দেখতে গেছি, মানে ভাবছি ওখানটা দেখা, আমাদের নতুন গাড়ি কেনা হয়েছে, একটু দেখে আসি তো কোথায় রেখেছে গাড়িটা, এই ভেবে আমি ওইদিকে টার্ন নিই। এবার টার্ন নেওয়ার কিছুক্ষণ বাদে একটা আওয়াজ আছে, খচ 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 খচ, এরকম অদ্ভুত ভাবে একটা আসছে। এবার আমি বলছি কেউ কি আমার পিছনে হাঁটছে, কেন ওখানে না রাস্তাগুলো পেবেলস পাতা, কিন্তু ওটা পেবেলস এর আওয়াজ না, ওটা পেবেলস এ পা দিলে মানে ওই পাথরে পা দিলে একটা আওয়াজ হয়, সেই আওয়াজ না, কিন্তু পাতা, হ্যাঁ নুড়ি পাথর যেগুলো হয়, নুড়ি পাথর দিয়ে পুরো রাস্তাটা কভার করা, ওটা না, ওটাই একটা মানে কি বলবো, তোমার গাছের ওপরে শুকনো পাতা পড়ে থাকলে একটা আওয়াজ হয়, দেখেছো কিরকম, মানে তখন আমি না গিয়েও না, মানে আমার ভেতর থেকে বললো, মানে আমি তোমাকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কৌস্তব, আমার ভেতর থেকে বললো না আমার ওখানে যাওয়া ঠিক হবে না, সামথিং ইজ রং। তো আমি না আর গেলাম না, কিন্তু এতটা বাড়ির সামনে তো হালকা আলো আছে, ওই সুন্দর সুন্দর লাইট লাগানো আছে, আর পুরো চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে, কিন্তু আমি আর ওই কর্নার দিকেটা কিছুতেই যেতে পারলাম না, আমার ভয় লাগলো, আমি ব্যাক করলাম। এবার আমরা রুমে গেছি, খাওয়া দাওয়া হয়ে, এবার কিছু হয় না গ্রুপের মধ্যে ভাগ হয়ে যায়, ছেলেরা একদিকে আড্ডা মারছে, মেয়েরা একদিকে, ওরকম আমরা করছি। তো ওর মধ্যেই আমাদের যে বান্ধবীটার ওরকম ফিলিং হলো যে ওর বুকের ওপরে কেউ বসে আছে, ও ভয় পেলো, ও এবার একা কোথাও যেতে পারছে না, ও আমাদের বলছে চল একটু ওয়াশরুমে যাবি? তো আমি বললাম ঠিক আছে চল, আমার সঙ্গে আরেকজন বান্ধবী ছিল, ওর নাম অনুশ্রী, ওকে বললাম চল আমার সঙ্গে, চল যাবি। তখন এবার ও ওয়াশরুমে গেছে, আমরা এবার যেখানে খাওয়ার ঘর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। এবার দেখছি রান্নাঘরের একটা লম্বা লবি আছে, রান্নাঘরের ওখানে ওর হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ওর হাজবেন্ড সৌনক, আমি নামগুলো মেনশন এই কারণেই করছি কারণ এগুলো রিলেটেড বলে। তো সৌনকদা দাঁড়িয়ে আছে, তখন এবার ডাকছে ওকে, এবং সৌনকদা আমাদের গ্রুপের এমন একটা ক্যারেক্টার যে ভীষণ মানে ফান লাভিং, নাইস পার্সন, মজা করে, এক একটা হয় না গ্রুপে থাকে এক একজন, তো ও ওখান থেকে না ওর ওয়াইফকে ডাকছে, অনুশ্রীকে, এই এদিকে আয়। তখন ওর ওয়াইফ বলছে না আমি যেতে পারবো না, যা করার তুমি নিজেই করো, আমাকে ডিস্টার্ব করো না। তখন বলছে না আয় না, তোকে ডাকছি না। তখন ও বলে না আমি যাব না, মানে এই নিয়ে ওদের একটা ঝগড়া শুরু হয়েছে, যেতে চাইছে না আর ওকেও ডাকবে। তখন খুব জোরে বলে তোকে ডাকছি না, আসতে বলেছি আসবি।
এই কথাটা যখনই ওর হাজবেন্ড বলে তখন না আমার খুব অদ্ভুত লাগে যে এই লোকটা এই ধরনের কথা বলে না, এখন বলছে হয়তো ওদের হাজবেন্ড ওয়াইফের ঝগড়া লাগবে। আমি না ভয় পেয়ে না ওখান থেকে বেরিয়ে গেছি। এবার যেই বান্ধবীটি বাথরুমে গেছে সে ওই আওয়াজটা শুনে মানে ও হয়ে গেছে, ও বেরিয়েছে, বলছে কি হলো, ও চলে এসেছে আমার পিছন পেছন, বলছে কি হলো রে, ওদের ঝগড়া লাগলো? তখন আমি বললাম জানি না, বলে আমরা বসার ঘরে বসে আছি। অন্তত 5 মিনিট কি 2-3 মিনিট বাদে আমার ওই বান্ধবী অনুশ্রী রিটার্ন করলো। মানে বলে না মানে সাদাটে হয়ে গেছে কিরকম চোখ মুখ, বিশ্বাস করো ওর মানে কোনো কথা বলছে না, একদম চুপ হয়ে হঠাৎ মানে ধপ করে চেয়ারে বসে পড়ে না মানুষজন, ওরকম বসে পড়লো গা ছেড়ে। তখন আমরা বলছি কি হয়েছে, কিছু হয়েছে, কিছু বলেছে তোর হাজব্যান্ড, এরকম আমরা ওকে জিজ্ঞাসা করছি। এবার এর মধ্যে আরো মেয়েরা বলছে দাঁড়া আমি গিয়ে তোর হাজবেন্ডকে বকে দিচ্ছি, যা হয় বন্ধুদের মধ্যে। এবার ওরা যেহেতু বাইরে গল্প করছিল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন এবার এই আমাদের হট্টগোলে ওরা শুনতে পেয়ে সবাই চলে আসে। এবার আমি তোমাকে বলছি, দেখি আমি ওর হাজবেন্ডকে দেখি মেইন দরজা দিয়ে ঢুকছে, ঠিক আছে? ওখানে রান্নাঘর কিন্তু একদম এক্সট্রিমেন্ট, মেইন দরজা কিন্তু আর একটা এক্সট্রিমেন্ট। আচ্ছা একটা জিনিস আমি একটু মিস করে গেছি, রান্নাঘরে 2টো দরজা আছে, একটা দরজা পিছন দিকের দরজা যেটা আমাদের কেয়ারটেকাররা তালা দিয়ে চলে যায়, ওরা বলে আপনারা মেন দরজা আটকে দেবেন, ওরা 8টার মধ্যে ওখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? ওরা আমাদের সঙ্গে থাকতে নারাজ, কিছু অনেক আমরা রিকোয়েস্ট করাতে বলছি এক্সট্রা টাকা দেবো, তাও থাকেনি, বলছে না আমরা থাকতে পারবো না, ওরা নিজেদের বাড়ি কোথায় চলে যায় আমরা জানি না, তো ওখানে তালা ঠালা দিয়ে ওরা চলে যায়। কিন্তু এই যে এই ভদ্রলোক মানে এই আমাদের সৌনকদা কিছুতেই বাইরে রান্নাঘর থেকে ওর বাইরে যাওয়ার রাস্তাই নেই, কোনো জায়গাই নেই, ও কি করে মানে আমি জানি না ওর কি করে পসিবল যে ও বাইরে থেকে ঢুকছে। তখন ও ঢুকেছে যখন অন্য আমার ফ্রেন্ডসরা ওকে খুব বকছে যে তুমি তোমার বউকে কি বলেছো যে তো ও এত মন খারাপ হয়ে বসে পড়লো, এরকম হয়ে গেল। এবার ও না ভেবাচ্ছে খেয়ে গেছে, যা বাবা আমি কি বললাম, আমি তো কিছু বলিনি। তখন আমরা ওদের একটা স্পেস দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি, তখন আমি ওদের বলি ও আমি দেখেছি, প্লাস আমার ওই বান্ধবীটা বলছে, তখন আমরা আলোচনা করি ও তো রান্নাঘরে ছিল, ও বাইরে থেকে কি করে এলো? তো মানে রান্নাঘরে রুড বিহেভ করেছে, তোমরা দেখেছো সেটা? হ্যাঁ হ্যাঁ, তারপরে বাইরে থেকে সৌনক আবার ঢুকলো, তাই তো? আবার ঢুকলো যখন ওর বউ এখানে চলে এসেছে, একটা আমাদের মধ্যে একটা হট্টগোল পেকে গেছে, আমরা নিজেদের মধ্যে কথা বলছি, সেটা বাইরে থেকে শুনে দৌড়ে এসেছে, কি হয়েছে, কি হলো রে তোরা এরকম করছিস, সেটা শুনে এসেছে। মানে সেটা কি করে পসিবল? তারপরে অনুশ্রী না কোনো আমাদের সঙ্গে কনভারসেশন করছে না, জাস্ট ও চুপ করে বসে আছে, আমরা ওকে বলছি খা না এরকম করছি। এবার ভেতরের এনভায়রনমেন্টটা কুস্তব এতটাই হেভি, এতটাই সাফোকেটিং, আমরা মানে মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কিরকম মানে হাওয়া আটকে গেলে একটা ফিলিং হয়, বোঝাতে পারছি, ওরকম একটা ফিলিং এটা সবার মধ্যে হচ্ছে যতক্ষণ আমরা চেষ্টা করছি বাইরে থাকার। ওই বাচ্চাটা আর আমাদের সঙ্গে খেলে যাচ্ছে। এবারে বাচ্চাটা খেলতে খেলতে কিছুক্ষণ বাদে ও না ঘরের মধ্যে যা হয় বাচ্চারা দেখে দৌড়ে যায়, এই ঘর যাচ্ছে ওই ঘর যাচ্ছে, হঠাৎ এসে বলে ওই আন্টিটা না আমাকে বারবার ওর কাছে যাচ্ছে, আমি কি যাব? মানে ওর মাকে এসে জিজ্ঞাসা, মা আমি কি যাব, আন্টিটা আমাকে যাচ্ছে। বলছি কোন আন্টি? না বলছি আমাদের মধ্যে কেউ? বলছি কোন আন্টি? এই আন্টি বলছে না ওখানে একটা আন্টি আছে। এবার আমাদের ভয় লেগে গেছে, আন্টি মানেটা কি? মানে তো আর কেউ নেই ওই বিল্ডিং এ, তো কেউ নেই, আমরা ওই 11 জন ছাড়া 5 জন মেয়ে 5 জন ছেলে একটা বাচ্চা ছাড়া কেউ নেই ওখানে। কেয়ারটেকাররা মানে বাংলোর আশেপাশেও থাকে না, তারা নিজেরা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, সেটা আমরা টাইমটাও দেখেছি 8টার মধ্যে বেরিয়ে গেছে। তো সরি, তো কোন আন্টি ডাকছে? তখন ওর মাও একটু ভয় পেয়ে গেছে, বলছে তোমাকে কেউ ডাকলে কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে থাকো। এবার ওকে নিয়ে যেহেতু একটা বাচ্চা কতক্ষণ একটা বড়দের সঙ্গে গেছে, ওর বয়সী কেউ নেই, তো ওকে কিছু খেলনা দিয়ে আমাদের সঙ্গে বসিয়ে রাখা হচ্ছে, কারণ ওটা ভীষণই ভয়ের ব্যাপার লেগেছে, কোন আন্টির কথা বলছে আমরা জানি না। এবারে তারপরে এই ঘটনাটা গেলে, এবার আমরা বাইরে বেশি এসেছি সব পুরো গ্রুপ, তখন বাজে 1টা,
হ্যাঁ, খাওয়ার আমাদের ইচ্ছে নেই, খাওয়ার ইচ্ছে চলে গেছে। কেন? মানে মানে ইচ্ছে করছে না, কেন জানি না, বুঝলে তো। মানে সবার সঙ্গে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, তো এবার আমরা নিজেদের মধ্যে এই কথাটা বলছি, আর থাকা যাবে না এখানে, চল চলে যাই। কিছু লোক বলছে চল আজকেই কলকাতায় ফিরে যাই, বলছে এত রাত্রে কি ড্রাইভ করে যাওয়া সম্ভব, বরঞ্চ কাল সকালে যাব। তখন একটা আমার বান্ধবী বলছে আমার এক দাদা এখানে থাকে, আমি ওকে মেসেজ আসার পরেই করেছি, ওর যদি বাড়িটা ফাঁকা থাকে আমরা তাহলে ওর বাড়িতে কাল চলে যাব। তা আমি বলছি যে কালকেরটা কালকে দেখা যাবে, কিন্তু আজকে রাতটা কোনো রকম এখানে থাকতে হবে না, 1টা-1:30টায় তুমি বেরিয়ে কোথায় যাবে। আমরা খাইনি, কিন্তু ওই বাচ্চাটাও আমাদের সঙ্গে কিচ্ছু খায়নি, কারণ ও মানে চুপচাপ হয়ে গেছে, মানে আমাদের না ভালো লাগছিল না, তো আমরা বেরিয়ে আসি। এবার না অদ্ভুত এই টাইমে দেখছিলাম, যখন আমরা ভেতর বাইরে একটু জলটা খেতে ভেতরে গেলাম, ধরো বর্ষার ঘরটায় বা কিছু আনতে যাচ্ছি, একটা বিড়াল দরজার কাছে কন্টিনিউয়াস বসে আছে। তো একটা বিড়ালটাকে দেখে না বড্ড মায়া লাগলো, তো আমি না ওখান থেকে চিকেন নাগেটস কিছু ছিল আমরা যেটা খাইনি, ওটা উঠিয়ে বিড়ালটাকে খেতে দিলাম। একটা ও আমার পিছন পিছন আনলো, খেতে দিলাম। এবার খেতে দিল, খেলো। কিছুক্ষণ বাদে আমাদের মধ্যে ওই একটা দাদা বললো ওই দেখ বিড়ালটাকে পয়েন্ট আউট করে। এবার আমরা তাকিয়ে আছি, কি তখন বিড়ালটা না এরকম, দেখো বিড়ালরা আর্চ হয়ে পায়ে ঘষে, দেখবে তোমার যেমন প্রিয় লোক থাকলে দেখবে বিড়ালরা এরকম আর্চ হয়ে যায়, হ্যাঁ পায়, কিন্তু ওই বিড়ালটা ওই ওরকম বিহেভ করছে, বাট নোবডি ইজ দেয়ার, মানে খালি জায়গায় করছে, খালি জায়গা দিকে তাকিয়ে এরকম করছে না, হ্যাঁ মানে কারোর পায়ে যেন ঘষছে। তারপরে মানে খুব ক্রিপি লাগলো। তখন ওই দাদাটা বল চল 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 ভেতরে চল, বাইরে থাকতে হবে না। আমরা ভেতরে চলে গেছি। এবার আমরা বলছি এবার তাহলে অনেক রাত হয়ে গেছে, তখন আমরা ডিনারটা সেরে নিই। বিড়ালটা কিন্তু কন্টিনিউয়াসলি আবার ওই ভেতরের দিকে তাকিয়ে বাইরে বসে আছে, বাইরে বসে আছে বিড়ালটা। কিন্তু সকালে আমরা যে এতক্ষণ ছিলাম ওই বিড়ালটাকে কিন্তু আমি দেখিনি, কেউ দেখিনি। আর বিড়ালটা এক একটা বিড়াল দেখবে ওই বাঘের মতন ছাপা ছাপা হয় না, এক একটা বিড়াল দেখতে খুব সুন্দর দেখতে ছিল বিড়ালটা, খুব ফ্লাফি, মানে খুব মোটা ঠোঁটা টাইপের। তো কিন্তু বিড়ালটা দরজায় বসে আছে, কিছু মানে চেঁচাচ্ছেও না, অদ্ভুত ভাবে তাকিয়ে বসে আছে, বা মানে ওটা ভীষণ অদ্ভুত লাগছিল। যাই হোক, তারপরে আমরা কি করি, চল খেতে যাই, তো বাচ্চাটারও তো রাত হয়েছে, তো আমি বলছি না আর ভাল লাগছে না, চলো খাবো। তখন আরেক কিছু লোক বলছে না আমি খাবো না, তো বাচ্চাটাকে ওর মা খাইয়ে দিচ্ছে। তো এই তখন আমারও ভেতরে এনি হাও জানো তো, আমাদের না ভেতরে থাকতে কারুর ভাল লাগছিল না বেশিরভাগ, দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কারুর ভাল লাগছে না, আমার একা বলে সেটা না। আর আমরা তখন তার মধ্যে একটা ঠিক করে নিই, 2টো রুমে শোবে, একটাই ছেলেরা শোবে, একটাই মেয়েরা শোবে। তো নিচে মানে আমাদের তখন 7টা-8টা নাগাদই কেয়ারটেকারটা এসে নিচে ওপর থেকে, ও যেটা আমার বলা হয়নি, কেয়ারটেকারটা আমরা বললাম যে, বলছে অত গদি নেই আমরা দিতে পারবো না, তো ওপরে বিছানার গদিটা নিয়ে আসুন। তখন ও কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে বললো আমি একা যেতে পারবো না। আমি কেন, আপনি গিয়ে নিয়ে আসুন, আপনার সঙ্গে আরেকজন যে আছে যে হেল্প করছিল ওকে। তখন আমি বলছি যে ওনাকে নিয়ে যান না, আপনারা কেউ চলুন, মানে ও একা যেতে চাইছিল না ওপরে। তো তা আমাদের হাজব্যান্ডের 2 বন্ধু গিয়ে ওর সঙ্গে আরো 2জনকে নিয়ে এসেছে। তো বিছানা ওরা নিচেই করে দেয়। তো এটা একটা জায়গায়। তারপরে আমি যেখানে আসছি, যে আমরা যেহেতু ভেতরে থাকতে আমাদের ভালো লাগছে না, কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে একটা সাফোকেটিং এনভায়রনমেন্ট। তো এবার না আমি ওখানে বাগান আছে বললাম, অনেক দোলনা আছে, এবার দোলনায় না আমি গিয়ে বসে আছি, এরা গল্প করছে, এক একজন গ্রুপ বানিয়ে বানিয়ে গল্প করে না, ছেলেরা এক জায়গায় মেয়েরা এক জায়গায়, আর বাচ্চাটিকে ভেতরে খাওয়াচ্ছে। তখন 1:30 বাজে, 1:30-2টো বাজে ওরকম, ওই টাইম। তখন তুমি বাইরে দোলনাতে বসতে গেছো তাই তো? বসে আছে, হ্যাঁ হ্যাঁ। আমার একটু মানে কাম এরিয়া, একটু বাইরে নিচে মানে গাছপালার মধ্যে থাকতে আমি ভালোবাসি, হ্যাঁ অফবিট, মানে আর বিভৎস সুন্দর, মানে কি বলবো, চাঁদের আলোয় যেন একটা অন্য মায়া তৈরি করে দিয়েছে পুরো জায়গাটাকে। মানে ওই জন্য না আমি বসে বসে, ওরা গল্প করছে, আমি বসে বসে দোলনায় দুলছি, আর ওরা হাসছে আমার দিকে তাকিয়ে, বলছে যে এই দেখো এত বড় হয়ে দোলনায় দুলছে, একদম মজা করছে, টিজ করছে।
এবারে আমি ওদের অত না পারতে দিয়ে বসে আছি। এরপরে যেটা শুরু হয়, আমি যখন বসে দুলছি আস্তে আস্তে না, তোমার কাঁধে আমি চেপে যদি দাঁড়াই, মানে হাতটা দিয়ে এরকম ভর দিই, যে একটা ফিলিংস হয় ঘাড়ের ওপরে, দুটো কাঁধের ওপরে, আমার ওরকম ফিলিংস হতে শুরু করলো। আর না খুব কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবার না আমার আরো শরীরটা খারাপ করতে ইচ্ছা করছে, মানে আমি নিতে পারছি আরো না। খারাপ করছে। ওকে। হ্যাঁ, মানে এবারে কি হলো বাবা। আর আমি জানো তো, আমি বলি যে আমি না ভীষণ সেন্সিটিভ, মানে আমি কোথাও যদি নেগেটিভ এনার্জি কিছু আমি ফিল করতে পারি। আর আরেকজন আমি দাদার কথা বললাম, নীলেশ দা, ও কিন্তু দেখতে পায়। তখন ও আমার দিকে, যখন ওরকম জিনিসটা আমার ফিলিংটা হচ্ছে, ওরা ওখানে দাঁড়িয়ে একটু কথা বলছে আমার দিকে, তাকে এই চেঁচিয়ে উঠে বলছে যে তুই ওখানে একা কেন বসে আছিস, তাড়াতাড়ি আয়, এদিকে আয়, এদিকে আয় বলে আমাকে চেঁচাচ্ছে। এভাবে আমাদের সঙ্গে আমরা বন্ধুরা কথা বলি না, মানে ও নাকি ভয় পেয়ে চেঁচাচ্ছে, বুঝলে তো। নীলেশ দা ওখানে যাস যে না। দেখতে হ্যাঁ, পায়। নীলেশ দা, হ্যাঁ। ওকে। এবার না আমি বুঝতে পারিনি, আমি ভাবছি কি আমি একা ফিল করছি, মেবি আমারই হচ্ছে বা এদেরও একটা দুটো হয়েছে, মানে আমি না এত মানে তখনও ভাবতে পারছি না। জানো তো, সবার মাথা না আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এই যে এইটা করলে ঠিক হবে, ওটা করলে ভুল হবে, এই ব্যাপারটা আমাদের মাথায় কিন্তু আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। এবার আমি না ওর বকা খেয়ে আমার টনক নড়ে আমি আরো ওরকম কষ্ট হচ্ছিল, আমি উঠে আসি। যে আমার কষ্ট হচ্ছে, আমি নিজে উঠে আসলে ওই বুদ্ধি মাথায় আসছে না জিনিসটা, যে আমার উঠে যাওয়া দরকার, এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু আসছে না। আমি খালি মানে ওখানে বসেই আছি, অসুস্থ লাগছে তো ঠিক আছে। ও যেই বকলো তখন আমি ওখান থেকে মানে খেয়ালটা আসলো, তখন আমি উঠে এলাম। এবার উঠে এসেছি, উঠে বলছে যে যা রুমে যা, আর বাইরে থাকতে হবে। এবার বকা শুরু করলো যে সবাই ঘরে যা, আর আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, খুব বাজেভাবে রিয়াক্ট করছে জানো তো। আমি এখানে থাকবো না, আমি বেরিয়ে যাব, আমি এই রাত্রেই চলে যাব বলে ঘরে গিয়ে ওর গাড়ির চাবিটা এনে, গাড়ির অন মানে ওই রিমোটের চাবি তো, টিপছে কিন্তু গাড়িটা খুলছে না, গাড়িটা খুলছে না, বারবার টিপে যাচ্ছে। আমি চলে যাব খুব, ওর বউ বলছে আজকে থেকে যা, রাতটা থেকে যা, সকালে যাস, এরকম করিস না, এরকম করিস না। এবার সবাই এটাই ওকে বোঝাচ্ছে, বাট ও একদম অদ্ভুত ভাবে এরকম রিয়াক্ট করছে। মানে আমাদের অদ্ভুত লাগছে, ও কেন, অনেকেরই অদ্ভুত লাগছে, সবাই কিন্তু মানে বেসিক্যালি ফিল করেছে কিন্তু একসেপ্ট করতে চায় না, জানো তো। যখন জানো তুমি এটা খারাপ, কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ যে এটা আদৌ আমরা ঠিক দেখছি, কেউ কেউ বুঝতেই পারছো বন্ধুরা ড্রিঙ্ক করে আছে, মানে বুঝতেই পারছো এটা হয় যেটা, তো অনেকে ভাবছে ওটার হয়তো, কিন্তু সবাই তো করেনি, আমরা কিছু লোক করিনি। তো তখন তখন এটা বলছে, ও এরকম বারবার খুলছে, এরকম চাপছে আর খুলছে না গাড়িটা, বুঝলে তো। বলছে কেন খুলছে না, কি হলো, আমি তো সব ঠিক করে, হ্যাঁ আনলক হচ্ছে না। এবার আমরা সবাই ভেতরে চলে এসে দরজা বন্ধ করে দিই, যা হবে দেখা যাবে। এবার ও কি করলো, যে বাইরে থেকে জানলাটা যেহেতু খোলা আছে একটা ঘরের, ওখান থেকে চাপলো, তখন টিক টিক করে ওই গাড়ির আওয়াজ হয় না, বলে দেখলি আমাদের না এখান থেকে, এরম ভাবে বলছে আমাদের না জানিস যেতে দেবে না, এই কথাটাও বলে উঠলো। বিশ্বাস করে কৌস্তব, মানে আমরা মানে যেতে দেবে না মানে কি বলছো। তখন ওর সবাই মানে আর নেই, মানে যারা একটু মানে ইয়ে করেছিল, হ্যাঁ সব মানে বাজে কথা বলিস না, বাজে কথা বলিস না, এরকম ভাবে সবাই ভয় পাচ্ছে। আর আমি যে অনুশ্রীর কথা বলেছিলাম, ও কিন্তু এখনো নর্মাল, ও স্টেট অফ মাইন্ডে ফেরেনি, ও ওরকমই চুপচাপ আছে। এবার বললাম খেয়ে নাও, খেয়ে নেবে। আর হ্যাঁ, আমাদের কেয়ারটেকার একটা কথা বলে গেছিল, আপনারা যা খাবার খাবেন এখানে যেন কোনো এঁঠো না পড়ে থাকে, সব রান্নাঘরে নিয়ে যাবেন, মানে টেবিলে না পড়ে থাকে, ডাইনিং এ টেবিলে না হ্যাঁ কোনো টেবিলে ঘরে কোথাও যেন একটা হাড়ও না পড়ে থাকে। তখন আমরা একটু রেগেই গেছিলাম যে আমরা কি এখানে কাজ করতে এসেছি, তোমরা এসে ক্লিন করতে পারবে না নেক্সট ডে, এরকম টাইপের আমাদের অ্যাটিটিউডটা ছিল। না যেটা বলছি ওটা শুনবেন, আপনারা তো শুনতে চান না, যেটা বলবো সেটা শুনবেন না, আপনারা নিজেদের, এরকম ভাবে খুব বাজেভাবে রিয়াক্ট করেছিল। যাই হোক, এবার আমরা খেতে বসে, এবার আমরা তখন না একে একে দুই করছি, যে নিশ্চয়ই কিছু আছে বলেও আমাদের বলেছে। এবার খেতে বসেছি, রান্না হয়েছিল, আমরা ভেবেছি হালকাই খাবো, চিকেন আর পরোটা। এবার চিকেনটা খেতে গেছি, আমি বলছি আমি নিয়েছি খাবারটা, মানে ওখানে আমরা মানে ওরা বলেছে দারুণ রান্না করে, মানে ওরা ভালো গ্রামের লোক, হেভি রান্না করে, আমরা বলেছিলাম বেশ কষিয়ে ঝাল দিয়ে রান্না করতে।
তো খাবারটা যখন খাচ্ছি কৌস্তব, কোনো টেস্ট নেই, রান্না বাজে করেছে এটা বলছি না, মানে তুমি ধরো খাবার খেলে চিবিয়ে ফেলে দিলে সেই মাংসটা যদি কেউ খায় সেটা টেস্টটা কেমন হবে, সেরকম ফিলিংটা হচ্ছে। সিরিয়াসলি খেলাম, হ্যাঁ, মানে কি বলতো, মানে একদম কি বলবো, মানে মানে না নুন, দেখো রান্না বাজে হতে পারে, ঝাল নুন কিছু তো একটা টেস্ট থাকবে, কোনো টেস্ট নেই। আর সবার যে কেউ বলছে বাজে রান্না করেছে, তখন ওই দাদা বলছে এটা রান্না কেউ খেয়ে গেলে এরকমই হয়, এরকম বলে হেসে বলছে কথাটা। নীলেশ দা, হ্যাঁ নীলেশ দা। তখন আমরা না মানে এই কথা বলো, তোমার সঙ্গে তোমার সামনে এই কথাগুলো যদি কেউ এরকম ভাবে বলে তখন তোমার কিরকম লাগবে। তখন আর আমি খাইনি, আমি বলছি ফেলে দিই, কিচেনে গিয়ে আমি প্লেট লিখে এসেছি। মানে এই খাবারটা যদি কেউ খায়, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাজে রকম বা ভীষণ রকমের শরীর খারাপ হতে পারে। মানে বেসিক্যালি তুমি একটা প্লেটের প্রসাদ খাচ্ছ, ভগবানের প্রসাদ আমরা যেরকম খাই, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্লেটের খিদেও পেয়েছে। হ্যাঁ, এবার কিছু লোক যারা খেয়েছে, পরে আমি আসছি এই জায়গাটা, তুমি যে বললে আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি তোমাকে বললাম ওই কথাটা বলার পর এটা আমি খাইনি, দরকার নেই আমার খাবার, আমি মানে খাবার টাবার পুরো ইয়েতে রেখে দিয়ে চলে আসছি। কিন্তু বাচ্চাটাকেও খাওয়ানো হয়েছিল না? ওই সেম না, ওর আলাদা খাবার ছিল, কারণ ও বড়দের খাবার তো খাবে না, তো ওর মা ওর জন্য আলাদা ব্যবস্থাই করে এনেছিল। ওটা কলকাতা থেকেই বানিয়ে আনা হয়েছিল, ওখানে গরম করে খেয়ে নিয়েছে, বুঝলো, সবজি টবজি দিয়ে বানানো ছিল, ওর ফ্রিজে ছিল ওর খাবারটা, গরম করে ওকে খাইয়ে দিয়েছিল। এবার আমি একটা কথা বলছি, যেখানে যেটা অদ্ভুত লাগবে তোমার, ও কি করেছিল, ওকে আমরা বলেছিলাম আলুটা আলাদা বাক্সতে রাখতে, মানে আলাদা বাটিতে রাখতে, আর চিকেনটা আলাদা বাটিতে রাখতে, তাহলে কি যার যটা আলু লাগবে ওরকম নিয়ে খেয়ে নেবে। আলুটার টেস্ট কিন্তু আলাদা, চিকেনের কিন্তু কোনো টেস্ট নেই, সেমি আলুটা তুমি খেতে পারবে, চিকেনটা কোনো টেস্ট নেই। মানে এটা আমার তো অদ্ভুত লাগলো, হাউ ইট ইজ পসিবল, মানে একইভাবে একই জায়গায় রান্না হয়েছে, আলাদা আলাদা রেখেছে, তার মানে তো আলাদা রান্না হয়নি, চাপা দিয়ে রাখা ছিল সবকিছু। হ্যাঁ, মানে এমনি চাপা দিয়ে রাখা ছিল, নর্মাল ওই টাপারওয়্যারের ওই বাটিগুলো হয় না ঢাকা ঢাকা, বললাম তো সিস্টেম খুব ভালো, আনডিনায়েবলি সিস্টেম খুব ভালো, কিন্তু মানে সামথিং ইজ রং। তখন আমাদের মনে হচ্ছে যে আজকে আমরা ফিরবো তো। এবার আমার ওই বান্ধবীটা, যার নাম বললাম অনুশ্রী, ওর এতই অদ্ভুত ভাবে ওর শরীর খারাপ করতে শুরু করে দিয়েছে, ওর হাজবেন্ড বললো, যেখানে ছেলেদের আলাদা শোয়ার কথা ছিল আর মেয়েদের আলাদা, ওর হাজবেন্ড বললো আমি অনুশ্রীর পাশে শোবো। হ্যাঁ, তো বললো ঠিক আছে, তুই অনুশ্রীকে, ছেলেদের রুমে একা মেয়ে ছিল অনুশ্রী, ও আর ওর হাজবেন্ড একটা, মানে ওখানে না বড় খাট, দেখেছো তোমাকে পাঠিয়েছিলাম ছবিটা, অনেক বড় খাট, হ্যাঁ, ওখানে আবার নিচে বিছানা। তো কি করলো ওরা, মানে ওখানে ছেলেদের সঙ্গে ও শুলো, তখন একটা দাদার জায়গাটা কম হচ্ছিল, যে বাচ্চাটার বাবা, ও কি করলো আমাদের রুমে এসে শুলো। আচ্ছা, ঠিক আছে, এবার এসে শুয়ে আমরা দরজা বন্ধ করেছি, বুঝি, যাই হোক বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, বাইরের বাথরুমটায় যাওয়ার দরকার নেই, আমরা সবাই এটাকে বলেছি তোমরা যাবে নিজের বাথরুমে যাবে। এবং আমি না যেখানেই যাই হনুমান চালিসা নিয়ে যাই, ঠিক আছে, পকেট হনুমান চালিসা গুলো থাকে, আর আমি মা করুণাময়ীকে মানি, ওনার ফটো নিয়ে যাই। তো আমার যেহেতু হাজবেন্ড আলাদা শোবে, আমি ওকে না গিয়ে দিয়ে এসেছিলাম, তুমি এটা তোমার বালিশের তলায় রেখো, কারণ দেখো চিন্তা তো হয়, দুজনে আলাদা জায়গায় শুচ্ছি, তো ওকে ওটা দিয়েছিলাম আমার। এবার এদের মধ্যে হয়েছে সবাই ভয় পাচ্ছে নিচে কে শোবে, তো আমি বললাম আমি নিচে শোবো, কোনো অসুবিধা নেই। তো দুজনে আমরা নিচে দরজার কাছটা আমি শুয়েছি। এবার ঘুম তো আসছে না কারোর, এবার দরজার তলা থেকে দেখবে, আর কোনো লাইট অফ করা হবে না, আমরা এটাও বলেছি কোথাও লাইট অফ করবো না, মেইন দরজা আটকে দিয়েছো, বেডরুমের দরজা আটকে দিয়েছো, কিচেনের দরজা ওরা বলেছিল আটকে দিতে, তো আমাদের যা বলেছে আমরা ওইটুকুনি করেছি, মানে ভেজিয়ে রাখতে বলেছিল, ভেজিয়ে রেখেছি, ভেজিয়ে রেখে আমরা বলেছি লাইট কিছু অফ করবো না, লাইট জ্বলবে, সব ঘরের লাইট জ্বলবে। তো সবাই
শুয়ে পড়েছে যে যার রুমে, মানে ছেলেরাদের রুমে ওরা টোটাল 5 জন শুয়েছে, মেয়েদের রুমে টোটাল 6 জন আমরা শুয়েছি। ঠিক আছে, ওই 5 জনের মধ্যে 1 জন মেয়ে 4 জন ছেলে, ওরকম ভাগ ভাগ করে ওরা শুয়েছে। আর আমরা এখানে 1 জন ছেলে ছিল, বাচ্চা ছিল, এরকম শুয়েছি। ওরা হাজব্যান্ড ওয়াইফ মেয়েকে নিয়ে, আর এই কোণে আর একটা বিছানা করা ছিল, ওখানে আর একটা বান্ধবী শুয়েছে। টোটাল এরকম ভাবে শোয়া হয়েছে। এবার ঘুম তো আসছে না, আমরা বসে আছি, বসে না বলছি কি হচ্ছে এটা, এরকম কে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, ছোট বাচ্চা, অত রাত অব্দি জেগেও আছে, বুঝতে পারছো। তো ওকে একটা বই দিয়ে দিয়েছিলাম, তুমি ছবি দেখো, গল্প পড়ো, এরকম বলে কালারিং বুক গুলো দিয়ে ও করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এই দাদাটা টায়ার্ড, ওই দাদাটাও ঘুমিয়ে পড়ে, আমরা মেয়েরা জেগে থাকি। আমাদের রুমের কথা বলছি, ওদের রুমের ব্যাপারটা জানি না। এবার শুয়ে আমি কর্নারে দরজার সামনে শুয়ে আছি, আমার আর একটা বান্ধবী, ওর নাম দেবস্মিতা, ও আর একটা কর্নারে বেডে শুয়ে আছে। তো ওর আমার না অ্যাঙ্গেল ওয়াইজ আছে, মানে আমিও যেমন দরজাটা আমার পায়ের কাছে দেখতে পাচ্ছি, ও ওই বেড থেকে দরজাটা দেখতে পাচ্ছে, আমাদের বেডরুমটার। এবার দরজার নিচে, পুরোনো দিনের বাড়িতে দেখবে ফাঁকা থাকে কাঠের দরজার নিচটা, নিচে থেকে বোঝা যাচ্ছে যে বাইরের ঘরটা, বসার ঘরে আলো, মানে ডাইনিং রুমটা যেখানে খাবার ঘরটা, বসে খাচ্ছিলাম, টেবিল ওখানে আলো জ্বলছে। এবার দেখছি না কেউ, মানে কিছুক্ষণ বাদে, মানে ঘন্টা খানেক হলো, তখন অন্তত 3টে বাজে। এবার তোমার দরজার সামনে দিয়ে হাঁটলে তুমি দেখবে, বুঝতে পারবে কেউ হাঁটছে, ফাঁকা যেহেতু আছে। আর আমি যেমন নিচে শুয়ে আছি, একটা ছায়াটা মুভমেন্ট করে, আর আলো তো জ্বলছে, বোঝা তো যাবেই। তখন বলছে কে বেরোলো ওই রুম থেকে। তখন আমরা ফোন করেছি আবার ওদের রুমের একজনকে, একটা দাদাকে ফোন করা হয়েছে, তোমরা কি কেউ বেরিয়েছো? বলছে না না, ওরা ঘুমিয়ে পড়েছে, আমি জেগে আছি, আমরা 2 জন জেগে আছি, কেউ তো বেরোয়নি। আমরা যাও, আচ্ছা, আর কোনো কিছু বলিনি। আর কিন্তু এবার আমি শুধু দেখিনি, আমার সঙ্গে দেবস্মিতা সেম জিনিস দেখেছে। এবার একজন বলছে কি, হনুমান চল্লিশাটা ছেড়ে দিবি? বললাম না, আরো প্রভোক করা হবে, জানো তো জিনিসটাকে। আমি তোমার বাড়িতে এসেছি, তো আমি যদি তোমাকে তাড়ানোর চেষ্টা করি, তুমি তো রেগে যাবে। এবার তো ব্যাপারটা আমরা বুঝে গেছি কি হচ্ছে, তোমার তো ভালো লাগবে কিছু একটা আছে ওখানে। হ্যাঁ আছে, কিছু অনেক কিছুই আছে, সেটা আমি পরে বলবো। আমরা কিছুটা জেনেছি, 100% না, ঠিক আছে। এবারে পরদিন 4টের সময় আওয়াজ পাই, ভোর হয়ে গেছে। এইভাবে আমাদের রাতটা কোনো রকমে, মানে আমরা নিজেদের কথা বলে হেলান দিয়ে শুয়েইনি। এবার 4টে বাজে, তখন আমরা আওয়াজ পাচ্ছি যে ওরা কিচেনের ওই দোরটা খুলছে। আর ওই জায়গাটা এত শান্ত না, মানে কেয়ারটেকাররা, ওরা 4টে 4:30-এর মধ্যে চলে এসেছে ভোরবেলা। ওরা বলেই ছিল আমরা এসে পরিষ্কার করব, আমাদের এখানে কাজ থাকে। তো এই আওয়াজটা পেয়েছিলাম যে কি রে, কি আওয়াজ, সবাই একটু ভয় পাচ্ছে। তখন তারপরে আবার দরজা খুলে ঢুকলো, মানে না সকালে কি এত এরকম কিছু হবে, এখন তো ব্রহ্ম মুহূর্ত, নাও হতে পারে, মানে আমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করছি। এবার টায়ার্ড তো, ওই টাইমটা যখন আমরা বুঝলাম, তারপরে ওদের কথা আওয়াজ শুনলাম, তখন আমরা বুঝলাম যে ওরা চলে এসেছে। তখন না আমরা একটু চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে 7:30 আবার ঘুমটা ভেঙে যায় আমার। আমি না বুক ধরপড় করে উঠে বসে, ঠিক মানে বলে না একটা নাইটমেয়ার ছিল, যেটা সত্যি ঘুম থেকে উঠলে বোঝা যায় না অনেক সময়, ওই পরিস্থিতিতে আমি। এবার আমার তো এবার খুব ভয় লাগছে, আমি যে আমার হাজবেন্ডকে খুঁজতে আমি দৌড়েছি। ও মানে তখন দেখছি কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। এবার তারপরে দেখলাম ও রান্নাঘরে গিয়ে বলছে আমরা এক্ষুনি চলে যাব, আমরা থাকবো না। ওখানে থেকে ওই দাদা ফোন করা শুরু করেছে আমাদের, মানে যে মালিক ছিল তাকে, মানে যার বাড়িটা, যে আমরা আজকে এক্ষুনি ছেড়ে দেব, আমরা এক রাতের 10,000 দিয়েছি, আপনি 10,000 রাখুন, আমাদের টাকা লাগবে না আর কিছু, আমরা কালকেরটা থাকবো না, আমরা পেমেন্ট করবো না। ওর বলছে ঠিক আছে, 12টার আগে আপনারা ছেড়ে দিলে আমার পেমেন্ট লাগবে না করতে। ভাবো আমরা যদি পেমেন্ট করে দিতাম আর ওই বাড়িতে না থাকতে পারতাম, কি হতো? ওদের টাকাটা তো যেত। তাও নিয়ে ফিরি, সবাই এটাই বলছে। এবার বলছে চল আমরা কলকাতায় ফিরে যাই। তখন একটা দাদা বলছে এসেছি এতদিন বাদে, আফটার লকডাউন তো কোথাও ঘুরতে যাইনি, একটু থাকি, অন্য কোথাও গিয়ে থাকি। মিন টাইম আমার ওই বান্ধবী তার চেনা পরিচিত এক দাদাকে ফোন করছে যে তোমার বাড়িটা ফাঁকা আছে?
বলছে ফাঁকা তো নেই, আমার রিনোভেশন চলছে, কিন্তু আমার চেনাশোনা একটা আছে প্রান্তিক এরিয়ায়, তার রিসর্টটা আছে, তোরা ওখানে চলে যা। তো এইভাবে এবার আমরা যেই জামা পরে শুয়েছিলাম, নাইট ড্রেসেস পরে, কোনো রকমের জিনিসগুলো গুছিয়েছি, মানে খুলে তো কিছু রাখিনি সেভাবে, কিন্তু যা আছে মানে টিস্যু পেপার দিয়ে যদি আমরা মুখটা মুছি, আমি আমার হাজবেন্ডকে বলছি ওখানে কিছু যেন না পড়ে, একটা ডিএনএও যেন ওখানে না পড়ে থাকে পাতি ভাষায়, মানে ওখানে সব নিয়ে র্যাপ করছি। আমি আমার বান্ধবী সবাই মিলে আমরা যে যার নিজেদের জিনিসপত্র, বলছি একটা চুল, তোরা চুল আসতেও চুল ফেলবি না। কয়েকজন তো যেই বান্ধবী বললাম না খুব শখ হয়ে গেছিল, দাঁতও মাজেনি, ও মুখও ধোয়নি, বলছে আমি এখান থেকে বেরোতে চাই, বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। বলছি তোমরা আমরা এবার আরো মানে ধরো আধ ঘন্টা তো লাগবেই একটা প্যাকিং ফ্যাকিং করতে, কোনো রকমে ঘুম থেকে উঠে। এবার বাচ্চা তো বোঝে না, ওকে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে, ওকে একটু ক্লিন আপ করে দিয়েছে ওর মা। আমরা মানে কোনো রকমের মুখটা ধুয়ে জাস্ট প্যাক ঠ্যাক করে আমরা এবার বেরোচ্ছি বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ দেখছি আমার হাজবেন্ড আর আরেকটা দাদা, ওর নাম হলো শুভ্রজিৎ দা, হ্যাঁ, যেটা আমাদের গাড়িটা চালিয়ে আমরা যে এসেছি, আমাদের গাড়িটা বললাম না একটা কোণে ছিল, একটা আলোভ জায়গায় ছিল যেটা আমি দেখতে গেছিলাম, হ্যাঁ, ওখান থেকে বের করে এনেছে ওরা। না গাড়িটা কিছু একটা দিয়ে ঘষছে, মানে ওয়্যাক্স হয় না, ওয়্যাক্স দিয়ে ঘষার চেষ্টা করছে। তখন না আমি দূর থেকে বুঝিনি, আমরা ভেবেছি ও গাড়ি পরিষ্কার করছে। এই এখন তোমরা গাড়ি পরিষ্কার করছো, পাগল হয়েছো, ব্যাগগুলো তাড়াতাড়ি তোলো, এরকম বলছি। আর কেয়ারটেকারটা না হাসছে, কোনো কথা বলছে না, একটা অদ্ভুত, কেয়ারটেকারটাকে দেখলেই মনে হবে ওই ভিরানার একটা লোক, অদ্ভুত ভাবে এরকম মনে হচ্ছে, মানে ওর বিহেভিয়ারটা রুট। তারপরে ওর রুট বিহেভিয়ার নিয়ে আমরা কমপ্লেন করি, ওর ওয়াইফ এসে আমাদের ক্ষমা চায়, বলবে ওর মাথাটা একটু খারাপ, কিছু মনে করবে না, ওই রকমই ক্ষমা চায়। কিন্তু ভদ্রমহিলা জানো তো, কোনোবার ও কিচেনে ঢুকেছে, বাইরে কাজ করেছে, ওকে আমি কোনোদিনও বাংলোর ভেতরে ঢুকতে দেখিনি যতক্ষণ আমরা ছিলাম। ওই কিন্তু রান্নাটা আমাদের করেছে। রান্নাটা করলো কিভাবে তাহলে? ও বাইরে থেকে যে অ্যাক্সেস কিচেনটা, কিচেনের বাইরে এদিক থেকে আসেনি, তো মেইন দরজা থেকে ওরা ঢোকেনি, ও কিচেন থেকে দুটো দরজা আছে, হ্যাঁ দরজা, বাইরে থেকে ঢুকছে, ঢুকে রান্না করে আবার বেরিয়ে যাচ্ছে। ও যখন এসে আমাদের ক্ষমা, এবার আমি বলছি গাড়িটাকে তো ওয়্যাক্স ঘষছে, এবার ওয়্যাক্স করছে, আমি সামনে গিয়ে, তখন আমাকে না খুব বকছে আমার হাজবেন্ড, যাও না ওখানে, যাও না, এখানে এসো না। না কি আমি গিয়ে সামনে গিয়ে দেখছি ওসব কি বলবো, প্রথম থেকে শেষ অব্দি এরকম 4টে আঙুল দিয়ে কেউ গাড়িটা খুব ক্রোধে আছড়ে দিলে যেরকম দাগ হয় না, গাড়ির লম্বাইটা ভাবো, লেন্থটা ভাবো, ওই প্রথম থেকে শেষ অব্দি কেউ আছড়ে দিয়েছে, বুঝেছো? সেটা ওরা ঢাকার জন্য ওয়্যাক্স ঘষছে। ইয়েস, পুরো এরকম স্ক্র্যাচেস এর দাগ, নতুন গাড়ি কিন্তু 1 মাস হয়েছে। নখ দিয়ে আছড়ালে যেরকম দাগ হবে সেরকম দাগ। হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু একটা মানে স্টিলের বডি, আমি এমনি নখ দিয়ে আছড়ালে কিন্তু দাগ হবে না, মানে কতটা প্রেসার দিয়ে আছড়ালে ওই দাগটা হয়। আর পুরো 4টে আঙুলের গ্যাপ ছিল। আমি যদি তখন দেখাচ্ছে, এই দেখ, ওই দাদাটা দেখাচ্ছে এরকম ভাবে আছড়েছে, ও পুরো নিজের, ওর হাতটা যদি একটু বড় হয়, যতটা ডিস্টেন্স হবে সেরকম ভাবে আছড়ানো। আর এরা কিন্তু এক একজন 6 ফুট লম্বা চওড়া ছেলে, তাদের হাতের পাঞ্জাটাও একটু বড়, তাহলে বোঝো যে এর থেকেও বড় হাত আছড়েছে কিন্তু জিনিসটাকে, তো সাংঘাতিক ব্যাপার, বুঝেছো? আছড়েছে। এবার আমরা লিটারালি ভয় পাচ্ছি, আমি যে চলো এখানে থাকবো না, দরকার পড়লে কলকাতায় ফিরে যায়। তখন যখন পেয়ে গেছে প্রান্তিকে, বলছে প্রান্তিকে চলো, যেরকম জায়গা, দরকার নেই প্রপার্টি দেখার, যেরকম জায়গা হবে এখান থেকে বেরোতে হবে আমাদের। তো আমরা ওখান থেকে পড়িমড়ি করে বেরাই। মানে আমাদের আশেপাশে অনেক বাংলো ছিল, আমরা তাকাইনি কোনো বাংলোর দিকে। আর ওখানে বেশিরভাগ এরকম কিরকম জানো তো, সব এনআরআইরা ওখানে প্রপার্টি কেনে বা কলকাতায় থাকে, প্রপার্টি কিনে রেখে দেয়, কেউ ভাড়া দেয়, কেউ নিজের জন্য রাখে, এরকম টাইপ অফ। ওখানে কিন্তু কেউ থাকে না। তুমি একটা বাংলো ভাড়া নিলে তুমি ফাঁকা জায়গায় থাকবে, কারণ আমাদেরই একটা চেনা পরিচিতি একজন আছে, উনি মানে
কি বলবো, ওখানে মানে প্রান্তিকের ওখানেই, সরি, এই এই যে জায়গাটা, এই জায়গাটার ওখানেই মানে পূর্বপল্লী এরিয়ায় ওনার বাংলো আছে। উনি ওখানে বলেছে পূর্বপল্লী এরিয়ায় তো লোক মার্ডার করে ফেলে রাখতো, এই কথাটা বলেছে অনেক আগে নকশাল টাইমে। এই জন্য পূর্বপল্লী একটু হন্টেড হওয়াটা খুব স্বাভাবিক ওদের কাছে। ওখানে রাত্রে সাইকেল নিয়ে যদি চলে যাস কিছু দেখতে পাবি, কিছু ফিল করতে পারবি, এরিয়াটাই ওরকম মানে একটা অদ্ভুত। বাড়িটা থেকে বেরিয়ে এসে আমরা ওই রিসর্টটায় যাই। তো বুঝতেই পারছো, অত 8টা 8:30 নাগাদ আমরা কিছু খাই দাইনি, ওই এক অবস্থায় চলে এসেছি। তো থ্যাঙ্কফুলি আমরা 5টা রুম পেয়ে যাই। এবার আমরা ডিসাইড করি রুমে গিয়ে ব্যাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা এবার একটু ব্রেকফাস্ট চা টা খাবো। তো নিচে আমরা লনে আসি। এসে আমরা তখন সবাইকে জিজ্ঞাসা করি যে কি হলো, মানে যখন, আচ্ছা আর একটা জিনিস, যখন আমি আমার রুমে ছিলাম অনুশ্রী যে আমার বান্ধবী আমার রুমে এসেছিল, আমাকে বলতে একটা কথা বলবো গার্গী, বলো তো আমার কি হয়েছিল, সত্যি করে বলবে কিন্তু। আমি বললাম তুই বল তোর কি হয়েছিল, তুই তো খুব ব্ল্যাঙ্ক ভাবে এলি, বসেছিলি, কি হয়েছিল তোর? ফুলুদা তোকে ডাকলো, বললো হ্যাঁ মানে মানে সৌনা মানে ওই মানে যাওয়ার পরে হঠাৎ করে আমি যখন ওই মানে ওই কিচেনের দিকে যাচ্ছি তখন একটা গন্ধ পেলাম। গন্ধটা না পাওয়ার পর আমার আর কিছু মনে নেই, আমি চলে এসেছি, এইটুকুনি ও আমাকে বলছে, আমি আর কিচ্ছু জানি না। বিশেষ করে একটা গন্ধ পেয়েছি, গন্ধটা মনে হয় কিছু একটা জন্তু জানোয়ার মরে গেলে একটা পচা গন্ধ হয় না, বিড়াল বা ইঁদুর, ওরকম একটা পচা গন্ধ পেয়েছি জাস্ট। এবার ওই ভয়ে ও চলে এসেছে, এটা ওর ভার্সন। আর ওর তারপরে আর কিছু মনে নেই গন্ধটা পাওয়ার পর। আমি বললাম তুই আসলি, এসে চুপচাপ বসেছিলিস। হ্যাঁ, তো ওকে ঘুম পাড়ানোর জন্য ওর হাজবেন্ড একটা ঘুমের ওষুধও দিয়েছিল যাতে ও রিল্যাক্স হয়ে ঘুমোয়, কিন্তু ও ঘুমোয়নি বলে সারা রাত। আমরা সেটা জানতাম না, পরে শুনলাম। তো বলছে আমার না আমি যাচ্ছি, আমার খুব কিরকম একটা ভয় লাগলো, ওরকম গন্ধ পেলাম, আর ওভাবে আমার সঙ্গে তো ওর হাজবেন্ড কথা বলে না, সেটা ওর অবাক লেগেছিল, এইটুকুনি। ও কিন্তু পুরো রান্নাঘরে যায়নি, যেটা ও আমাদের বললো, ওই মানে ওই এরিয়াটাও ক্রস করেনি। একটা দেখবে তোমাকে ফ্রিজের জায়গা আছে, ওই ফ্রিজ রাখা আছে, অত অব্দি গেছিল, তোমাকে আমি ছবি পাঠিয়েছি, ওখানে বুঝতে পারবে। এবার হলো তারপরে আমরা এইসব কথা বলে নিচে নেমে আসলাম, চাটা খাচ্ছি। তখন আমি বললাম নীলেশদাকে, নীলেশদা তুমি এই কথাটা কেন বলছিলে বারবার যে চলে আয়, ওই যেতে দেবে না, খাওয়া কি, কার কথা বলছিলে? তখন বলল তুই যখন দোলনায় বসেছিলিস প্রথমবার আমি দেখিস জিনিসটাকে। আমি কি? বললো জিনিস বলছে, একটা লম্বা করে একটা মহিলা দাঁড়িয়েছে। লম্বা করে একটা মহিলা দাঁড়িয়েছে? হ্যাঁ, অনেক বড় মহিলা তোর পিছনে, তাই জন্য আমি তো ভয় তোকে চাচাতে থাকি। তো তারপরে আমরা রুমে চলে যাই। তখন বলছে বিড়ালটা দেখেছিলিস, বিড়ালটার কিরকম বিহেভিয়ার, যেন মালকিন আসার অপেক্ষায় ছিল বা ওর যে ওনার তার অপেক্ষায় ছিল বাইরে বসে। বললাম হ্যাঁ। তো বলছে যে আর যখন আমার গাড়ি শুরু হচ্ছিল না তখন আমার বারবার মনে হচ্ছিল, কারণ আমি দেখছিলাম যে কেউ একটা দাঁড়িয়ে আছে আমাদের এই গেটের ওখানে, তখন আমার এটাই মনে হলো যে আমাকে তো আর যেতে দেবে না, মানে যেই জিনিসটাকে আমি দেখেছি সেটা তো একটা মহিলার মতন দেখতে, মহিলার মতন, হয়তো ওটা মহিলা তো নয়, মানে কিরকম বললো যে কখনো ধোঁয়ার মধ্যে থেকে কুয়াশার মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে যেরকম দেখলে মনে হয়, ও ওইভাবে দেখেছে জিনিসটাকে, কিন্তু আমরা কিছু দেখিনি, সবাই ফিল করেছি, বলছে ওরকম একটা মহিলাকে আমি দেখেছি। তো আমার মনে হচ্ছিল যে আমরা তো ওর বাড়িতে এসে গেছি উইদাউট ওর পারমিশন, ও হয়তো আমাদের আর যেতে দেবে না, এটাই মনে হচ্ছিল ওর বারবার। তো সত্যি ওই চাবিটা তখন না অন হওয়া। তারপরে বললো আমার জানিস আর একটা জিনিস তোরা লক্ষ্য করেছিলিস, ওপরে গিয়ে আমি বললাম আমার মাথায় একটা কিছু ঠেকেছিল ঠান্ডা মতন, ওপরে দেখেছিস ওরকম জায়গায় দড়ি কেন টানানো ছিল, মানে এরকম হুকের মধ্যে, ওখানে দোলনা রাখার জায়গা নেই, ওই হুকের কোনো প্রয়োজন আছে? ওখানে পাখা লাগানো বা হুক, একটা ছোট্ট দড়ি মতনও, মানে দড়ি কেটে দিলে যেরকম থাকে না,
বুঝেছো, দড়ি কাটার পর নিচে এটা ছেঁড়া ছেঁড়া থাকে না, ওরকম লাগানো ছিল। ওখানে তো দোলনাও নেই যে দোলনা, ওখানে দোলনা সুইং করারই জায়গা নেই। ওই জায়গাটা ওরকম কেন ছিল জানি না, ওই জায়গাটা আমার খুব অদ্ভুত লেগেছে। তখন আমি রিয়েলাইজ করলাম সত্যি তো ওইখান থেকেই তো আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে, এরকম হাতে হয়েছে। এবং আমি স্নান করে উঠে দেখি আমার হাতে ওরকম কালশিটে নীল দাগ, কিন্তু খুব একটা ব্যথা করছিল না, বুঝেছো? তোমাকে ছবিও আমি পাঠিয়েছি। তো বলছে যে আর তোরা তো চিকেন খেয়েছিস হয়তো, মানে ওটা ওরই খাবার ছিল তাই আমরা কোনো টেস্ট পাইনি। এবার এটা খাওয়ার মানে কলকাতায় ফিরে 2-3 জনের কিন্তু খুব শরীর খারাপ হয়েছিল খাবারটা খাওয়ার পরে, কারণ আমি খাইনি। আমি মানে মুখেই দিন যখন একটা টাচ করে বুঝে গেছি জিনিসটা ঠিক না, ফেলে দিয়েছি। কিন্তু কিছু লোক বলেছে আমি আলু খেয়ে থাকবো বলছিল যখন, কেন ও বারবার বলছিল যে এই কথাটা যখন বললো যে এটা খাওয়ার অনেকেই খাবার খায়নি, 2-1 খিদের চোটে খেয়ে নিয়েছে। এবং তারা কলকাতায় ফিরে বলেছিল যে আমার না খুব শরীর খারাপ, মানে বিভৎস 2-3 দিন ধরে পেট খারাপ, জ্বর এরকম ছিল, মানে জ্বর পেট খারাপ, হালকা হালকা জ্বর থাকে না, ওরকম ছিল দুজনেরই। তো এটা নিয়ে আর আমরা মানে এই জায়গাটায়, এবারে আমি তো ওকে বলছি যে এইখানে আমাদের ভীষণ নানা রকম মনে প্রশ্ন জাগাতেছিল, কি হলো জিনিসটা। আচ্ছা, বেরিয়ে আসার সময় একটা জিনিস আমরা লক্ষ্য, তোমাকে বলা হয় না, আমাদের বাচ্চাটা একটা ফটোর দিকে তাকিয়ে পয়েন্ট করেছিল, এই আন্টিটা আমাকে দেখেছিল ওখানে না, যার মালিক তাদের ফটো ছিল, 2-1 ফরেনারের ফটো, যেহেতু উনি বাড়িতে থাকে, একটা বাচ্চা ফরেনার ছেলে, কিছু একটা কাপলস এর ফটো এরকম ছিল। বলেছিল এই আন্টিটা একটু একটা মানে একটু এজেড মতন মহিলা ছিল, ধরো 60-50 এরকম এজের। তো যাই হোক, আমরা বুঝতেই পারি জিনিসটা কি। তো এখানে যদি শেষ হতো ঠিক আছে, এরপরে আমরা ডিসাইড করি যে চলো লাঞ্চটা আউটসাইডে করবো, কারণ ওখানে না প্রচুর বাঙালি হোটেল, ভালো ভালো বরিশালের রান্না এরকম ধরনের হোটেলস আছে। তো ওরকম হোটেলে গিয়ে আমরা খাবো লাঞ্চ। তো আমাদের মধ্যেই আমার হাজব্যান্ড বললো তাহলে এই দাদার, আমাদের এখানে অফিসের একজন দাদা আছে, তার চেনা একটা হোটেল আছে, চলো গিয়ে ওখানে খাবে। তখন চলে যাই তার দাদাটার হোটেলটায়, গিয়ে আমরা কথা বলছি। তখন বলছে ও আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, উনি মালিক যার কথা আমি বললাম, ওনার ম্যানেজারের সঙ্গে আপনাদের কথা হচ্ছে। আচ্ছা, কোথায় ছিলেন? আমি বললাম যে আমরা বললাম বাড়িটার নাম আমি মেনশন করছি না। বলে ও ওই বাড়িটা যেখানে একটা, মানে দেখো বাইরে একটা ইজি চেয়ার রাখা, ওই ভেতরে একটা রান্নাঘরের পাশে একটা বন্ধ ঘর আছে, এরকম ভাবে বলছে। তখন আমাদের বড্ড সন্দেহ হলো, তুমি যদি কোনো বাড়ি ডেসক্রিপশন দাও এত ডিটেলে কি করে জানবে? আমি যে আপনি কখনো ছিলেন ওখানে? বলছে না। তাহলে কি করে জানলেন? তখন লোকটা না একটু ঘাবড়ে গিয়ে চুপ করে গেছে। তখন বলছে না বলুন। তখন বলছে, তখন আমার বর চেপে ধরেছে যে কি বলুন তো কি কেসটা, এরকম আপনি এত ডিটেলে কি করে জানলেন ওই ঘরটা এরকম বন্ধ আছে? না কিছু না, আমরা তো সবাই আর কি ব্যবসায়ী, বলুন আমরা কি আর বলতে পারি, মানে কিছুতেই ও বলতে চাইছে না ব্যাপারটা যে কি। তখন বলছে চলে এসেছেন আপনারা, ভালোই করেছেন। বলছে থাকবেন না তো আর? তখন না আমরা তো এরকম থাকতে পারছি না, এরকম মানে আমাদের ভালো হয়নি ওখানে, মানে ইনডাইরেক্টলি আমরা বলছি যে কিভাবে কি রিয়াক্ট করবে বুঝতে পারছি না। তো তা এবার সত্যি কথা বললো। তখন আমার বর চেপে ধরে বলছে আমি তো ওনার খুব ক্লোজ লোক, আমি আপনাকে মানে আপনি আমাকে বলতে পারেন, কোনো ব্যাপার না, এটা আমরা কোথাও বলবো না, বা এনার নাম করে আমি বলবো না যে আপনার থেকেই আমি জেনেছি। তখন বললো যে হ্যাঁ। এবার বললো ভদ্রলোক এনআরআই, ওনার প্রথম ওয়াইফ, এটা একটা ফরেনার দেখেছি, একটা বাচ্চা দেখেছি, ওটা সেকেন্ড ওয়াইফের বাচ্চা আর প্রথম ওয়াইফ, মানে যেহেতু উনি খুব ফিলতে রিচ, ওনার বউ ওখানে মারা যায়। এবার মারা যাওয়া সবাই ধারণা ওনাকে খুন করা হয়, কিন্তু মানে কোনো এভিডেন্স নেই। আর যেহেতু টাকা পয়সা দিয়ে চুপ করানোও যায় অনেক জিনিস, সেটাই হয়তো করেছিল, মানে এদের ভার্সন অনুযায়ী। মানে এনআরআই ভদ্রলোক ওনার প্রথম ওয়াইফকে খুন করে? হ্যাঁ ওখানে। কারণটা ভীষণ অ্যালুফেরিয়া। আমি বলছি তো ওখানে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় না, কেউ তো ডাকলেও আওয়াজ পাবে না। তো ওখানে বলে মারা গেছিল, কিন্তু আমরা গ্রামের লোকরা জানি যে
মেরেই ফেলেছিল। কারণ ফরেনার বউ এনেছে, বউ ফরেনারকে বিয়ে করেছে, তারপরেই নিশ্চয়ই কিছু ছিল, মানে যা হয় একটা গসিপ ব্যাপার। তো তখন বুঝতে পারি যে হ্যাঁ ওনাকে ফরেনারকে বিয়ে করেছে। বাইরে বাইরে মানে লিভ টুগেদার করতো, বিয়ে কি আর একটা বাচ্চা হয়ে যায় তো একে মেরে ফেলে, মানে হয়তো বাধা দিয়েছিল বা কিছু, সেটা ডিটেলে বললো না। মানে বেসিক্যালি আমরা এটা বুঝলাম যে ওনার প্রথম বউ থাকতে থাকতে উনি দ্বিতীয় আর এক কারোর সঙ্গে জড়িয়ে পড়ে ফরেনার, এবং তারও একটা মানে ছোট ছেলে আমরা ফটো দেখেছিলাম ওখানে। তো আগের বউয়েরও ফটো আছে, কিন্তু আগের বউকে উনি মেরে ফেলে, বলে মানে মারা গেছে। এবার কিভাবে মারা গেছে, কেউ বলে সুইসাইড, কেউ বলে মেরে ফেলে। এবার ট্রুথটা কেউ জানে না আমরা। বাচ্চা ছেলেটা যে পয়েন্ট করেছিল যে ছবিটা দেখে, সেটা কি ওনার প্রথম বউয়ের? হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম ওয়াইফকে দেখিয়ে একটা বললাম না 60 ইয়ার্স, আর লোকটা কিন্তু বিশাল বুড়ো, মানে সাদা গোঁফ দাড়িওয়ালা, আর তার ফরেনার বউ মানে মানে বলে না একটা 70 বছরের লোক একটা 40 বছরের বা 35 ইয়ার্সের মেয়েকে বিয়ে করেছে, এতটা এজ ডিফারেন্স, আর বাচ্চাটা তখন আরো ছোট, যে ছবিটা রাখা আছে। ওকে, তো এবার তখন আমরা ওটা রিলেট করলাম যে হ্যাঁ মেবি দিস ইজ দ্য রিজন, তাই তার নেক্সট দিনটা আমরা ভালোই কাটাই। কিন্তু আমি বলবো অত টাকা দিয়ে সবাই ভালো ভাববে ওই বাড়িটাকে দেখতে অসাধারণ, তোমাকে আমি ছবিও পাঠিয়েছি, কিন্তু যেটা আর একটা জিনিস আমার অদ্ভুত লেগেছে কৌস্তব, একটা তোমাকে একটা ছবি পাঠিয়েছি, দেখেছিলে একটা গাছের দেওয়ালে গাছের মতন করা, গাছের একটা মানে ভাইন্স যাকে বলে, ওটা বাংলায় কি বলেন বলতে পারবো না, গাছের জিনিস করা দেওয়ালে লতানো লতানো, হ্যাঁ ব্রাঞ্চেস আছে, এরকম পুরো দেওয়াল ঘেরা একটা ছবি পাঠিয়েছি। তো ওই জায়গাটাই আমি খসখসা আওয়াজ শুনেছি, ওটা কিন্তু মাটি থেকে অনেকটা ওপরে। আচ্ছা, আমি যদি ওটা ক্লাইম্ব করে নামি ওই আওয়াজটা পাবো, বা হাত দিলে, আমি জানি না ওই আওয়াজটা ওরকমই এসেছিল, তখন আমি যাইনি কিন্তু ওই জায়গাটায়। আমি এখন বলছি আর আমার গায়ে কাটা দিচ্ছে, কিন্তু এই কিছু একটা যদি ওটা আমি আজকে গাড়িতে যে স্ক্র্যাচেসটা দেখেছি, ওটা অন্য কিছু খারাপও হতে পারতো আমার সঙ্গে, আমি যাইনি লাকিলি, মানে প্রাণ সংশয় হতেই পারতো। এতগুলো লোক ডেমোনিক্যালি হন্টেড। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর কি বলতো, আমার আর একটা জিনিস এখনো মানে আমি উত্তর পেলাম না, যে যেই দাদাটা সৌনকদা ডাকছিল ওর ওয়াইফকে বাইরে থেকে এলো, এটা যে কি করে পসিবল, মানে আমার মনে হচ্ছে ওর রূপ নিয়ে ওকে ডেকেছিল হতে পারে। আর ও আমাকে একটা জিনিস বলেছে, ওর গলায় না একটা মানে ঠাকুরের বলো তাবিজ মতন করা আছে সৌনকদা, মানে ওরও খুব না ওর ওয়াইফের, তাই ও পুরো রাস্তাটা যায়নি। তো আমাকে বললাম মেবি গার্গি, মানে আফটার এভরিথিং শুনে মেবি এই জন্য আমি যাইনি, বা সেই জিনিসটা আমাকে প্রোটেক্ট করে নিয়েছে। মেবি আমার কোনো মানে মনে নেই জিনিসটা কি হয়েছে, আমি জাস্ট ওই গন্ধটা পেয়ে আমি ব্ল্যাক আউট হয়ে যাই, কিন্তু মানে ওর ইনস্টিংক্ট বলেছিল না যেতে, ওকে ওর যায়নি, ওই গন্ধটা পাওয়ার পরেও মানে ওখানে কি হয়েছে আই ডোন্ট নো, বাট ওকেও হয়তো প্রোটেক্ট করেছে সামহাউ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অনেক বাজে কিছু হতে পারতো কিন্তু হয়নি। হয়নি। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই সানডে স্পেশাল ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি এই বাংলোটির ফটোসগুলো দেখতে চান বা আরও কিছু জিনিসপত্র রয়েছে বাংলোটির নামটা জানতে চান, তাহলে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। ইনস্টাগ্রামে একটা ফলো করে আমাকে মেসেজ করে দেবেন, আমি আপনাকে সেই ফটোসগুলো, সেই বাংলোটার নাম ফরওয়ার্ড করে দেবো। কারণ বুঝতেই পারছেন ইউটিউবে এরকম সেন্সিটিভ জিনিসপত্র পাবলিকলি আমি দিতে পারবো না। কিউরিওফাইট চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে কিউরিওফাইটের কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। ক্লিক করুন।